Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and very good morning. I am Dr. Selina Begum, consultant MCHTI Azimpur, Dhaka. Assalamu alaikum. Ami Dr. Rashid. Assalamu alaikum. Mijan bhai, assalamu alaikum. নুসরাত, আমি শেয়ার স্ক্রিন ওয়ালাইকুম আসসালাম। আমি শেয়ার স্ক্রিন দিয়েছি, সবাইকে স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। Thank you. Now I am going to start. No? Okay, ma'am. Thank you. Now I am going to discuss about the essential of antenatal and postnatal care. At first, the antenatal care. What is antenatal care? It is systemic supervision, that means examination and advice of the woman during pregnancy is called antenatal care. The supervision should be regular and periodic in nature according to the need of the individual. And it comprises careful history taking and examination, both general and obstetrical, and advice given is to the pregnant woman. তার মানে সুপারভিশনটা সিস্টেমিক হতে হবে এবং রেগুলার হতে হবে, অর্থাৎ তাকে ঠিক একটা নির্দিষ্ট পিরিয়ড পর পরই আমাদের কাছে আসতে হবে এবং যে যখন মনে করবে তার দরকার যে কোনো সময় সে আমাদের কাছে আসতে পারে। এখন what are the aims? The aims are to screen the high risk cases, to prevent or to detect and treat at the earliest any complication, to ensure continued risk assessment and to provide ongoing primary preventive health care, to educate the mother about the physiology of pregnancy and labor by demonstration chart and diagram. Also to discuss with the couple about the place, time and mode of delivery, provisionally and care of the newborn, and also to motivate the couple about the family planning. এখন আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা তাকে তখনই বলতে পারবো আমি যখন একটা মাকে সারাটা মাস তাকে আমি সেবা দিব এবং আমি তখনই তাকে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলতে পারবো। এবং এইখানে আমরা সরি মাইক্রোফোন মিউট করে দেন সবাইকে। এখন কি আওয়াজ শোনা যাচ্ছে? কোনো আওয়াজ? মিজান স্যারের মাইক্রোফোনটা অন করা, ওখান থেকে শব্দ হচ্ছিল। অফ করে দিয়েছিলাম, তারপর শব্দ হয়েছে। এখন মনে হয় বন্ধ হচ্ছে, বন্ধ আছে মনে হয়। ঠিক আছে, আমি কি শুরু করতে পারি আবার? জি। তাইলে আমরা হাই রিস্ক কেসগুলা আমরা যদি আমরা প্রথম থেকেই রেগুলার চেক আপ করি তাহলে হাই রিস্ক কেসগুলা আমরা প্রথমেই ডিটেক্ট করতে পারবো এবং তাকে আমি যদি ডিটেক্ট করতে পারি তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তাকে ট্রিটমেন্ট দিতে পারবো এবং সেইটার জন্য যে কমপ্লিকেশন হবে সেই কমপ্লিকেশনটা আমি এড়াতে পারবো।
তারপরে আমি মাকে বলবো যে এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, প্রেগনেন্সিটা কোনো অসুখ নয়। তাকে এই যে নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় সেগুলো আমি সম্বন্ধে তাকে বলতে পারবো, এবং লেবার সম্বন্ধে তাকে কিছু ধারণা দিব। সে ধারণাটা আমি তাকে ডেমনস্ট্রেশন করে বলতে পারি, চার্ট দেখায় বলতে পারি, এবং কোনো ডায়াগ্রাম দেখায়ও তাকে আমি এই কথাগুলো বলতে পারি। এবং আমি তাকে বলবো যে সে ডেলিভারির একটা প্ল্যান করবে। সে সারা মাস সে প্রেগনেন্ট হলো, কিন্তু সে কিছুই ঠিক করলো না কোথায় ডেলিভারি করাবে, এবং তার সেই সময়ের জন্য তার সবকিছু রেডি রাখতে হবে। আমরা এখন বলি যে তুমি কিছু কিছু টাকা পয়সা জমাবা, তুমি একটা ডোনার রেডি করবা, তোমার সাথে একটা লোক রাখবা। এই জিনিসগুলো আমি তাকে বলবো, প্রথম থেকেই বলবো। এবং অবশ্যই তাকে বাচ্চা যে হবে সে বাচ্চাটাকে সে কিভাবে কেয়ার নিবে সেগুলো আমি তাকে প্রতি ভিজিটেই একটু একটু করে বলবো। এবং এটাকেই আমরা বলি কাউন্সিলিং। এবং আমি যদি সবকিছু তাকে সব সেবা দিতে পারি এবং একটা হেলদি বাচ্চা আমি তাকে দিতে পারি, তখনই সে আমার ফ্যামিলি প্ল্যানিং এর কথা শুনবে। আমি তাকে একটা ভালো বাচ্চা দিব না, কিন্তু সেখানে তো আমি ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে কোনো কিছু তাকে বলার আমার রাইট নাই। আমি বললে সে কখনোই শুনবে না। সবাই কি ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এখন হোয়াট আর দ্য অবজেক্টিভ? ওই যে আমি বলেছি টু এনশিওর এ নর্মাল প্রেগনেন্সিটা যাতে নর্মাল হয়। আমি রিস্ক ফ্যাক্টর আমি ধরতে পারলাম, ওইটা আমি প্রবলেমটা সলভ করে তাকে আমি নর্মাল প্রেগনেন্সির দিকে নিতে পারলাম। দেন উইথ দ্য ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। তাইলে নর্মাল প্রেগনেন্সির ক্রাইটেরিয়া কি হবে? ডেলিভারি অফ এ সিঙ্গেল বেবি ইন এ গুড কন্ডিশন এট টার্ম। তার মানে completed 37 weeks to 42 weeks, এইটাই হচ্ছে এক টার্ম। উইথ এ ফিটাল ওয়েট অফ 2.5 kg or মোর বলতে আমরা 4 kg পর্যন্ত বলবো যে নর্মাল। 4 kgর উপরে হইলেই আমি তাকে একটা কমপ্লিকেটেড মাদার ডেলিভারি আমি বলবো। she may develop diabetes, etc. and with no maternal complication, তার কোনো ম্যাটারনাল কমপ্লিকেশন হবে না, তখনই আমি তাকে বলবো যে এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। এখন একটা মা যখন আমার কাছে আসবে, প্রথমেই যখন আসবে তাকে আমি সবসময় একটা বুক আমি ফলো, বুকে আমার তার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তার নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবং আমরা যেমন আমি এমসিএইচটিআই আছে, আমরা একটা তাকে কার্ড দিয়ে দিই। সেই কার্ডে আমরা এখন কি করি, নাম তো লিখি, সাথে আমরা মোবাইল নাম্বারটা লিখে রাখি। হ্যাঁ, কারণ দেখা যায় যে অনেকে একটা ডেলিভারির সময় মা নিয়ে আসলো, কার্ডটা নিয়ে আসলো, সাথে কোনো অ্যাটেন্ডেন্ট নাই, রুগীটা এক্সপায়ার করলো বা রুগীর কোনো কমপ্লিকেশন হলো, তখন আমরা ওই ফোন নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি। এটা এখানে দেওয়া হয় নাই, কিন্তু আমরা ডিজিটালাইজেশনের সময়ে আমরা এই সুযোগটা নিতে পারি। তাইলে আমরা কি করব, তার টেলিফোন নাম্বার নিব, নামটা জানবো, ডেট অফ দ্য ফার্স্ট এক্সামিনেশন, সে আমার কাছে কখন আসলো, তারপরে আমরা তার অ্যাড্রেসটা নিব, তারপরে আমি তার এজটা নোট করব। এজটা ইম্পর্টেন্ট কেন? ফার্স্ট প্রেগনেন্সি অফ দ্য এজ অফ 30 or above is called elderly primigravida. Extreme of the age are obstetric risk factor. মানে এক্সট্রিম এজ একদম কমও যদি হয়, যেমন আমরা বলি যে এখন যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট দেই, কারণ ওরা এত ছোট থাকে, এই কম বয়সে তারা প্রেগনেন্ট হয়েছে, অনেক সময় অনেক কিছু তারা বলতে পারে না। আমরা তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে তার কমপ্লিকেশন, তার অসুবিধাগুলো আমি জেনে নিই। সেই জন্য অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিটাকে এখন খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। আর এক্সট্রিম এজটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওই সময়ই অবস্টেট্রিক রিস্ক ফ্যাক্টর গুলা অ্যারাইজ করে।
দেন অ্যাড্রেস, আমাকে অবশ্যই তার অ্যাড্রেস জানতে হবে। অ্যাড্রেস একটা সোশিও ইকোনমিক কন্ডিশনটাকেও ডিনোট করে। দেন গ্র্যাভিটা অ্যান্ড প্যারিটি। এখন গ্র্যাভিটা কি আমরা সবাই জানি, জাস্ট একটু রিকালেক্ট করা, তাই না? আমরা সবাই জানি গ্র্যাভিটা হচ্ছে it is a pregnant state both present and past irrespective of the period of gestation. গ্র্যাভিটা সে কতবার বাচ্চা পেটে তার আসলো, যেমন একটা মায়ের দুইটা বাচ্চা আছে এখন, কিন্তু তার একটা হচ্ছে অ্যাবর্শন হয়েছে এবং দুইটা বাচ্চা তার আগেই আছে, তাহলে ওর গ্র্যাভিডা হবে ফোর্থ গ্র্যাভিডা। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, থ্যাংক ইউ। দেন নালিপেরা আমরা বুঝি যারা কখনোই প্রেগন্যান্ট হয় নাই, who has never completed a pregnancy to the stage of viability. She may or may not have aborted previously. Abortion হতে পারে। Then occupation of the husband. Husband-এর occupation আমাকে জানতে হবে। A fair idea about the socio-economic condition of the patient can be assessed. Occupation, সরি আমি একটা জিনিস মনে হয় মিস করে এসেছি। আচ্ছা আমি এটা বলবো, গ্র্যাভিটি এন্ড প্যারিটি সম্বন্ধে আমি আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে প্রাইমারি প্যারা, আমরা জানি প্রাইমারি প্যারা হচ্ছে one who has delivered one viable child. Parity is not increased even if the fetus are many. যেমন যদি টুইন প্রেগনেন্সি থাকে তাইলে আমি একটা প্রেগনেন্সি ধরবো। টুইন প্রেগনেন্সি যদি থাকে, তার আগে যদি বলে সে আমার একটা বাচ্চা, আমার আগে একবারই আমি প্রেগনেন্ট হয়েছি কিন্তু আমার ডেলিভারি হয়েছে দুইটা বাচ্চা, তখন আমি কিন্তু তাকে প্রাইমারি গ্র্যাভিডাই ধরবো। বা এই প্রেগনেন্সিতে যদি বলে সে, তা আমরা যদি আল্ট্রাসোনোগ্রামে দেখি যে তার দুইটা বাচ্চা পেটে আছে, তাইলে আমি তারপরও প্রাইমারি গ্র্যাভিডা ধরবো। এবং তার যদি আগের একটা বাচ্চা থাকে এবং এইবার যদি সে আগের একটা বাচ্চা থাকে এবং সে আগের যদি একটা প্রেগনেন্ট থাকে কিন্তু দুটা বাচ্চা হয় এবং এইবার সে প্রেগনেন্ট, তাইলে আমি কিন্তু ধরবো সেকেন্ড গ্র্যাভিডা। আগের ওই টুইন প্রেগনেন্সি থেকে আমরা একটা গ্র্যাভিডাই ধরবো। Then multigravida is one who has previously been pregnant. She may have aborted or delivered a viable baby. আর multigra তো আমরা জানি is one who has completed 2 or more pregnancies to the stage of viability or more. Then parturient is a woman in labor. যে লেবারে তাকে আমরা parturient বলবো। আর পিপিরা হচ্ছে is a woman who has just given birth. Then duration of marriage is important. Duration of marriage টা important কেন? she may suffer from primary sterility. আমরা এখন বলি যে 1 বছর বিয়ের পরে 1 বছর হওয়ার পরে যদি তার প্রেগন্যান্সি না হয় তাইলে আমরা ওইটাকে বলি স্টেরিলিটি। এটার একটা গ্রেট ইম্পর্টেন্স আছে, সেজন্য আমাকে এই জব ম্যারেজটা আমাকে জানতে হবে। কিছু কি কেউ কি কিছু বলবেন? হ্যালো, শোনা যাচ্ছে? না, প্লিজ গো অ্যাহেড, কারণ একটা সাইডে একটু শব্দ হচ্ছিল, আমি এখন মিউট করে দিয়েছি। হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট। আমি কি বেশি তাড়াতাড়ি বলছি? No, ma'am. Continue as is to us. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা অকুপেশনে আমি ফিরে আসি। অকুপেশন, হাজবেন্ডের অকুপেশন দিয়ে আমাদের একটা আইডিয়া হয় সোশিও ইকোনমিক কন্ডিশন দিয়ে। এটার একটা দরকার আছে এই জন্যই যে টু অ্যান্টিসিপেট দ্য কমপ্লিকেশন লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস। কোনগুলা আমরা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে আসে যে মারা, সেই মাদের কি হতে পারে? অ্যানিমিয়া, প্রিএক্লাম্পসিয়া, প্রিম্যাচুরিটি এটসেট্রা। এবং আমরা এখন প্রিম্যাচুরিটি তার মানে দেখা যায় যে সে এত বেশি কাজ করে তার পানি ভেঙে যেতে পারে, সেজন্য সে 37 উইকসের আগেই সে লেবারে চলে যেতে পারে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো।
আরেকটা কি, টু গিভ রিজনেবল অ্যান্ড রিয়েলিস্টিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস ডিউরিং ফ্যামিলি প্ল্যানিং গাইডেন্স। আচ্ছা, সে একটা মা, সে একটা পোর সোশিও ইকোনমিক অবস্থা থেকে এসেছে, সে যদি ঘন ঘন বাচ্চা নেয় তাইলে সে তো বিয়ার করতে পারবে না এই খরচগুলা। সেজন্য আমরা তাকে একটা গুড অ্যান্টিনেটাল ফ্যামিলি প্ল্যানিং গাইডেন্স দিতে পারি। আরেকটা বলছে রিয়েলিস্টিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস, যেমন ডায়েট সম্বন্ধে আমি তাকে এমন কোনো খাবারের কথা বলতে পারবো না যেই খাবারগুলো সে খেতে পারবে না। ওকে, then history of present pregnancy. The important complication in different trimester of the present pregnancy are to be noted carefully. These are যেমন early pregnancy তে hyperemesis হয় and threatened abortion in the first trimester, feature of pyelitis in the second trimester, and anemia, preeclampsia, and antepartum hemorrhage in the last trimester. A number of previous antenatal visit, immunization status have to be noted. সে আগে আমার কাছে কয়বার এসেছে এবং ইমিউনাইজড কিনা সেই সম্বন্ধে আমাকে জানতে হবে। Any medication or radiation exposure in early pregnancy or medical surgical events during pregnancy should be inquired about. আর যেমন আমার কাছে একদিন একটা পেশেন্ট এসেছিল, যে তার ইউরিন কিডনিতে স্টোন হয়েছে, তারপরে সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে এক্সরে করতে বললো এবং সে রিপিটেড 3টা এক্সরে করেছে। তারপর আমি তাকে বললাম যে আপনি তার পিরিয়ড ইরেগুলার, সে 3-4 মাস পর পর সে তার মাসিক হয়। তাকে আমি বললাম যে একটা আলট্রাসোনোগ্রাম করে। দেখা গেল তার আলট্রাসোনোগ্রামে ধরা পড়লো সে 10 উইকস প্রেগনেন্ট। এখনকার মারা কিন্তু অনেক সচেতন। তারপরে সে কার কাছ থেকে শুনেছে যে এক্সরে এক্সপোজার হলে ভালো না, সে আমাকে এসে বলল যে আপা আমি এই বাচ্চা রাখবো না। সো আমাদেরকে জানতে হবে তার কোনো রেডিয়েশন এক্সপোজার আছে কিনা আর্লি প্রেগনেন্সিতে। যেমন আর্লি প্রেগনেন্সিতে হলে সে টার্মিনেশন প্রেগনেন্সি করতে পারবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার আমরা অবস্টেট্রিক হিস্ট্রিতে দিস ইজ অনলি রিলেটেড টু মাল্টিগ্রাভিডা। অবস্টেট্রিক হিস্ট্রি, তার আগের কয়টা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা হওয়ার সময় তার কোনো সমস্যা হয়েছে কিনা। যেমন অনেক মায়েরা এসে বলে যে আপা আমার ওই প্রথম বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হয়েছিল, আমার 3 দিন ব্যথা ছিল। এই সমস্যাগুলা আমরা জেনে নিব তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি থেকে। আচ্ছা, অবস্টেট্রিক্যাল হিস্ট্রি থেকে আমরা তো বললামই স্টেট অফ গ্র্যাভিটা জানবো, প্যারিটি জানবো, নাম্বার অফ ডেলিভারি জানবো, মিসক্যারেজ জানবো, প্রেগনেন্সি টার্মিনেশন অ্যান্ড লিভিং ইস্যু, সে কোনো এমআর করেছে কিনা সেটাও আমরা জানবো। দেন আই এম গোয়িং টু টেক মেনস্ট্রুয়াল হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাকে সাইকেল জানতে হবে, ডিউরেশন জানতে হবে, অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো জানতে হবে। সাইকেলটা আমার দরকার, কারণ তার সাইকেল রেগুলার ছিল কিনা ইরেগুলার ছিল, এই দিয়ে আমি আমার এলএমপিটা বের করতে হবে। এবং অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো সে যদি বলে যার তার আগে অনেক পিরিয়ডের অনেক ব্লিডিং হতো, তাহলে আমাকে দেখতে হবে তার এনিমিয়া, সে নিশ্চয়ই এনিমিক, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নাও ক্যালকুলেশন অফ দ্য এক্সপেক্টেড ডেট অফ দ্য ডেলিভারি। এটা আমরা কিভাবে করি? এটা আমরা করি দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে 9 মান্থ প্লাস 7 days টু বি গেট দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এখন এই এলএমপি নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে ওই যে ইরেগুলার কিনা মেনস্ট্রুয়েশন হলে আমরা তখন ওর আর্লি প্রেগনেন্সিতে একটা আলট্রাসোনোগ্রাম দিয়েই আমরা আর্লি প্রেগনেন্সিতে ইডিডিটা আমরা ঠিক করে দিব। ইডিডিতে তো আমরা বললাম যে দিস ইজ ডান বাই অ্যাডিং 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 days। দেন পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, দুইটা ইম্পর্টেন্ট। তার আগের কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, তার টিউবারকুলোসিস হয়েছিল কিনা,
তার আগে কোনো সার্জারি হয়েছে কিনা। সার্জারি বলতে আমরা সবকিছুই, যেমন অনেক পেশেন্ট এসে বলে তার ওভারিয়ান টিউমারের কোনো অপারেশন হয়েছে, এরকম হলে আমরা যখন সিজার করতে যাই তখন ভিতরে অনেক অ্যাডিশন পেতে পারি। তারপরে যেমন অনেক পেশেন্ট এসে বলে যে তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, প্রিভিয়াস সিজারিয়ান সেকশনটাও ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে জানতে হবে। দেন ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলিতে কারো হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, কোনো ব্লাড ডিসপ্লেসিয়া আছে কিনা, সেগুলো আমরা জেনে নিব। তার হাইপারটেনশন থাকলে, তার ফ্যামিলি হিস্ট্রি হাইপারটেনশন থাকলে সে হাইপারটেনসিভ হতে পারে, ডায়াবেটিস থাকলে সে ডায়াবেটিক হতে পারে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখি। দেন পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস প্রায়র টু প্রেগনেন্সি, এটা আমাদেরকে জানতে হবে। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল হ্যাবিট আর টু বি ইনকোয়ার্ড। এখন আমরা কোনো মা যদি LMP may be withdrawal, LMP may be a withdrawal bleeding following pill uses, দেখা গেল যে সে পিল ইউজ করেছে, পিল ইউজ করার পরে তার উইথড্রল ব্লিডিং হয়েছে, হ্যাঁ, এই উইথড্রল ব্লিডিংটাই তার LMP হতে পারে। দ্য ফার্স্ট ওভুলেশন মে বি ডিলেড ফর 4 to 6 weeks। এই জন্য আমরা দেখা গেল যে সে এমন একটা হিস্ট্রি দিচ্ছে, তার LMPর সাথে আমি হাইট অফ ইউটেরাসের কোনো মিল খুঁজে পাচ্ছি না, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করতেন, আপনি কি পিল খেতেন, আপনি কি ইনজেকশন নিতেন। অনেক মায়েরা এসে বলে যে আমি ইনজেকশন নেওয়ার পরে আমার কোনো পিরিয়ডই হয় নাই, কিন্তু সে প্রেগন্যান্ট। সেই ক্ষেত্রে আমরা একদম আর্লি প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাম খুবই ইম্পর্টেন্ট। আমরা আর্লি প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাম করে আমরা LMPটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলছে যে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ হ্যাজ গট সাম রিলেশন উইথ লো বার্থ ওয়েট বেবি। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল যারা নেয় তাদের বাচ্চা লো বার্থ ওয়েট হতে পারে। The previous history of blood transfusion, corticosteroid therapy, or any allergy, drug allergy, and immunization against tetanus or prophylactic administration of anti-D hemoglobin due are to be inquired. আমরা anti-D কাদেরকে দেই, যেই মারা RH নেগেটিভ মাদার যারা আসে, সেই মাদেরকে আমরা প্রথম আসলেই যদি দেখি যে RH নেগেটিভ, আমাদের কাছে ফার্স্ট বুকিং এ আমরা তাকে একটা anti-D করতে দিব, এবং সাথে হাজবেন্ডের ব্লাড গ্রুপটা আমরা করতে দিব। যদি হাজবেন্ডের ব্লাড গ্রুপ, মায়ের ব্লাড গ্রুপ বি নেগেটিভ, হাজবেন্ডের ব্লাড গ্রুপ বি নেগেটিভ, তাহলে এখানে কোনো ভয়ের কিছু নাই। কিন্তু মায়ের ব্লাড গ্রুপ বি নেগেটিভ, হাজবেন্ডের ব্লাড গ্রুপ A নেগেটিভ, তখন আমরা তাকে একটা anti-D করতে দিব। অ্যান্টিবডি টাইটার করতে দিব, অ্যান্টিবডি টাইটার করতে দিব, অ্যান্টিবডি প্রেজেন্ট অর নট। এখন যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা এটা আস্তে আস্তে দেখব, প্রত্যেকটা চেকআপে যখন আসবে আমরা তখনই তার অ্যান্টিবডি টাইটারটা করব। এবং তার কোনো টুইন প্রেগনেন্সি আছে কিনা হিস্ট্রিতে, সেটাও আমরা জেনে নেব। কারণ টুইন প্রেগনেন্সি মে বি রিপিটেড, অথবা ফ্যামিলিতে যদি কারো টুইন প্রেগনেন্সি থাকে তাহলে মার টুইন প্রেগনেন্সি হওয়ার পসিবিলিটি বেশি। এখন আমরা জেনারেল এক্সামিনেশন করব। আমি যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার তো, তাই না? আমরা আসলে সবাই জানি, তারপরেও রিক্যাপচুলেট করা, ঠিক না? আচ্ছা, আমরা এখন যাই জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আমরা বিল্ডটা দেখব, সে কেমন, সে কি তার হেলথটা ঠিক আছে, নাকি খুবই ক্যাকেকটিক, ম্যালনিউট্রিটেড, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আমরা দেখব হাইট। হাইট ইম্পর্টেন্ট, কারণ আমরা বলি যে 150 সেন্টিমিটারের নিচে যে হাইটগুলো হয়, সেই হাইটের মায়েরা সাধারণত কন্ট্রাক্টেড পেলভিস ডেভেলপ করতে পারে, এবং তাদের আমরা ট্রায়াল কম দেই। তাদের নর্মাল ডেলিভারি দেখা গেছে, মানে নর্মাল ডেলিভারি করতে গেলে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সিজারিয়ান সেকশনেই প্রেফার করি।
তবে কথা আছে এখানে, যদি এই হাইটে 150 সেন্টিমিটারের নিচের হাইটের কোনো মা সেকেন্ড ডেলিভারির সময় আমার কাছে আসে এবং সে যদি বলে যে আপা আমার আগের প্রেগনেন্সিটা ভালো মতোই হয়েছে, কোনো সমস্যা নাই, তাইলে আমরা তাকে ট্রায়াল দিতে পারি। সব ক্ষেত্রেই যে সিজার হবে এমনটা না, সেটা আমরা পিভি করে দেখে নিব তার পেলভিসটা কেমন। দেন ওয়েট, ওভারওয়েট হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্ট মাদার। দেন প্যালোর, প্যালোর আমরা দেখব, প্যালোর সে যদি সাদা হয় তাহলে আমরা বলবো যে তার এনিমিক হতে পারে, তার আমরা এনিমিয়াটা চেক করব। দেন জন্ডিস, জন্ডিস তো আমরা জানি ইয়েলো কালারেশন অফ দ্য স্কিন, মিউকাস মেমব্রেন, এই জিনিসগুলো আমরা দেখে নিব। টাং, টিথ, গাম এন্ড টনসিল, tongue, teeth, gum, and tonsil. Evidence of malnutrition are evident from glossitis and stomatitis. তারপর আমরা কি দেখব, ইডিমাটা দেখব। ইডিমা দেখব যে কজেস অফ ইডিমা ইন প্রেগনেন্সি, এটা হতে পারে ফিজিওলজিক্যাল, অনেকক্ষণ ধরে পা যদি ঝুলায় রাখে, ঝুলায় বসে থাকে, সে হয়তো কোনো জায়গায় এমন কোনো সার্ভিস করে বা এমন কোনো কাজ করে পা অনেকক্ষণ ধরে ঝুলায় রাখে, সেক্ষেত্রে পা ফুলে যেতে পারে। আরেকটা হতে পারে প্রিএক্লাম্পসিয়াতে, আরেকটা হতে পারে অ্যানিমিয়া এবং হাইপোপ্রোটিমিয়াতে হতে পারে, কার্ডিয়াক ফেলিউরিও হতে পারে ইডিমা, লেগ ইডিমা। তারপরে নেফ্রোটিক সিনড্রোম, ডিপেন্ডেন্ট ইডিমা ইজ ফিজিওলজিক্যাল ইন প্রেগনেন্সি। আমরা বলি যে ডিপেন্ডেন্ট ইডিমাটা হচ্ছে physiological cause in pregnancy, but generalized edema or facial edema can be the first sign of the disease. তাইলে আমরা রেসপেক্টিভ ডাক্তারের কাছে আমরা তাকে পাঠিয়ে দেব। এখন আমরা পালস দেখব, পেশেন্টের পালস। পালস দেখবো, আমরা তো জানি নর্মাল পালস কত। তারপর আমরা ব্লাড প্রেশারটা দেখব। ব্লাড প্রেশারে আমরা তার প্রেশারটা দেখব 120/80 millimeter of mercury. Then systemic examination of the heart, lung, liver and spleen. আমরা চেস্টটা দেখব। Then we are going for breast examination. Examination of the breast helps to note the presence of pregnancy changes. স্ট্রেয়া গুলা দেখা যাবে, বাট অলসো টু নোট দ্য নিপলস। নিপলস গুলো কেমন হতে পারে, ক্র্যাক নিপল হতে পারে অথবা ডিপ্রেসড নিপল হতে পারে। যখন ডিপ্রেসড নিপল আমরা অ্যান্টিনেটাল চেকআপে যখন আসবে, যখন ডিপ্রেসড নিপল দেখব, তখন ডিপ্রেসড নিপল কি করে, ব্রেস্ট ফিডিং এ যথেষ্ট হ্যাম্পার করে। এই ডিপ্রেসড নিপল নিয়ে যারা আসে তারাই ক্র্যাক নিপল তৈরি করে। সেই জন্য আমরা ডিপ্রেসড নিপলের মা দেখলেই আমরা বলবো, তাদেরকে অ্যাডভাইস দিব যে আপনি প্রতিদিন গোসলের সময় নিপলটা একটু উপরের দিকে উঠাবে, উপরের দিকে একটু উঠাইলে আস্তে আস্তে এটা অনেক সময় ঠিক হয়ে যায়। এখন আমাদের পারপাস হচ্ছে টু কারেক্ট দ্য অ্যাবডোমেনালিটি ইফ এনি, সো দ্যাট দিস আর উইল বি নো ডিফিকাল্টি ইন ব্রেস্ট ফিডিং ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি। এছাড়া যেগুলা স্ট্রেয়া, এগুলা সাধারণত ব্রেস্ট ফিডিং এ কোনো হ্যাম্পার করে না। এখন আমরা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন করব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা আমরা কি দিব, কোনো স্কার আছে কিনা, তারপর হাইট অফ ইউটেরাসটা দেখব। হাইট অফ ইউটেরাস আমরা জানি যে 12 উইকসে সিম্ফাইসিস পিভিসে আমরা হাইটটা পাবো। তারপর আস্তে আস্তে আমরা আম্বিলিকাসে দেখব। আম্বিলিকাসের এখানে গেলে আমরা বলি যে লোয়ার মার্জিন অফ দ্য আম্বিলিকাস আমরা বলি যে 20 উইকস, এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস বলি যে আমরা 22 উইকস, আপার লেভেল অফ দ্য আম্বিলিকাসে আমরা বলি যে 24 উইকস। তারপর আমরা জিফিস্টানাম থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি মার্ক করি, ওখানে যদি আমরা 3 ভাগ করি, তাহলে আপার লোয়ার 1/3 আমরা বলবো যে 28 উইকস। তারপরে মিডল আপার মার্জিন অফ দ্য 2/3 আমরা বলবো যে 32 উইকস। এট দ্য লেভেল অফ দ্য জিফিস্টানামে আমরা বলবো 36 উইকস। এটা আসলে প্র্যাকটিক্যালি দেখালে বেশি ভালো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট
এতে চলে যাই। এবার আমরা রুটিন ইনভেস্টিগেশন গুলা করব। রুটিন ইনভেস্টিগেশন গুলা কি? আমরা ব্লাড এক্সামিনেশন করতে পারি, ব্লাড টেস্ট করতে পারি। ব্লাডে আমরা কি কি দেখবো? হিমোগ্লোবিন এস্টিমেশন দেখবো, তারপরে হিমাটোক্রিট দেখবো, এবিও আরএইচ, এবিও এন্ড আরএইচ গ্রুপিংটা দেখবো। তারপরে হচ্ছে আমরা এখানে একটা জিনিস মিস হয়েছে, ব্লাড গ্লুকোজটা দেখবো। এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হলো এইচবিএসএজিটা দেখবো এবং ভিডিআরএলটা দেখবো। এখন আমরা আরেকটা জিনিস করি, এটা বইতে বলে নাই, সেটা হচ্ছে আমরা এখন কিন্তু সিরাম ক্রিটিনিনটাও দেখি। সিরাম ক্রিটিনিনটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব ইউরিন। ইউরিনে আমরা কি দেখব? ইউরিন এক্সামিনেশন করতে দিব, সেখানে আমরা প্রোটিন, সুগার এবং পাসেল দেখব। তারপরে আমরা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন। আল্ট্রাসাউন্ড এক্সামিনেশনে আমরা কি দেখব? আর্লি প্রেগন্যান্সিটা দেখব। আল্ট্রাসোনোগ্রামে আর্লি প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সময়ের যেই ইডিটিটা বলে সেই ইডিটিটাই এক্সাক্ট ইডিটি। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা গাইনোকোলজিস্ট যারা আছি তারা আর্লি প্রেগন্যান্সির ইডিটিটাকে খুব ইম্পর্টেন্স দেয়। একটা মায়ের দেখা গেল তার থার্ড ট্রিমিস্টারে যে ইডিডি আসতেছে, সেই ইডিডিটা তার হাইট অফ ইউটেরাস এবং তার হিস্ট্রির সাথে কোরিলেট করতেছে না। তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে একদম প্রথম দিকের আপনাদের কোনো আল্ট্রাসোনোগ্রাম আছে? সেই আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আমরা তার ডেটটা ঠিক করি। ওই যে বলছে যে অ্যাকুরেট ডেটিং। তারপরে আমরা কয়টা ফিটাস, নাম্বার অফ ফিটাসটা দেখি এবং গ্রস ফিটাল অ্যানোমালিস। গ্রস ফিটাল অ্যানোমালিসটা আমরা সাধারণত 20 উইকসের দিকে, 18 to 20 উইকসের দিকে আমরা গ্রস ফিটাল অ্যানোমালিসটা দেখতে পারি। দেন এনি ইউট্রাইন অর অ্যানিনেক্সাল প্যাথোলজি আছে কিনা সেটা দেখবো। দ্য ইউজ অফ আল্ট্রাসাউন্ড শুড বি সিলেক্টিভ রাদার দেন রুটিন। মাঝে মধ্যে আমরা যখন মনে করব যে আল্ট্রাসাউন্ড করতে হবে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে দিব। এটা একদম সিলেক্টিভ, রুটিন না, আমরা সিলেক্টিভ ভাবে দিতে পারি। আচ্ছা, আমি যে বলছিলাম বুকিং স্ক্যান হ্যাজ গট অ্যাডভান্টেজ ইন এডিশন টু দেয়ার ফার্স্ট সেমিস্টার স্ক্যান। এটাতে আমরা কি করি? ডিটেইল ফিটাল অ্যানাটমিটা সার্ভে করতে পারি এন্ড টু টেক এনি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইনক্লুডিং কার্ডিয়াক এন্ড প্লাসেন্টাল লোকালাইজেশন। প্লাসেন্টাল লোকালাইজেশনটা কি? প্লাসেন্টা কি ফান্ডাসে আছে নাকি প্লাসেন্টার নিচে আছে, লোয়ার সেগমেন্টে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা এই ইনভেস্টিগেশন গুলো আমরা আবার রিপিট করব। কখন রিপিট করে আমরা কি দেখব? হিমোগ্লোবিন এস্টিমেশন দেখব, রিপিটেড এট 28 and 36 উইকে আমরা দেখব। তারপরে ইউরিনটা দেখব। আমরা আরেকটা কথা এখানে বলা হয় নাই, সেটা হলো আমরা ব্লাড সুগারটাও দেখব। তাহলে আমরা দেখব হিমোগ্লোবিনটা দেখব, ব্লাড সুগারটা দেখব, আর হচ্ছে ইউরিন এক্সামিনেশনটা দেখব। আচ্ছা, এরপরে আমি অ্যান্টিনেটাল অ্যাডভাইস দিব। হোয়াট আর দ্য অ্যান্টিনেটাল অ্যাডভাইস প্রিন্সিপালস? আমরা হচ্ছে টু কাউন্সিল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার চেক আপ। তাকে প্রথমেই বুঝাইতে হবে যে তুমি রেগুলার চেক আপে আসবা, তুমি রেগুলার চেক আপে আসলে আমরা তোমাকে একটা ভালো বাচ্চা দিতে পারবো। এই কথাটা তাকে বারবার বুঝাইতে হবে, ইম্পর্টেন্সটা তাকে বুঝাইতে হবে। To maintain or improve the health status of the woman to the optimum till delivery by judicious advice regarding diet, drug and hygiene. তাকে আমি একটা অপটিমাম পর্যায়ে তার হেলথ স্ট্যাটাসটা আমি নিয়ে যাব, যাতে সে একটা খুব সুন্দর ডেলিভারি করতে পারে, কারণ তার লেবারের সময় তার যথেষ্ট স্ট্রেংথ লাগবে। তারপর আমি টু ইমপ্রুভ দ্য সাইকোলজি অ্যান্ড টু রিমুভ দ্য ফিয়ার অফ দ্য আননোন বাই কাউন্সিলিং দ্য ওমেন। অনেক মায়েদের মনে লেবার সম্বন্ধে একটা খুব ভয়ঙ্কর একটা ধারণা থাকে। অনেক মায়েরা এসেই বলে যে আপা সিজার করে দেন। তখন আমরা যদি ভালো করে কাউন্সিলিং করি, তাইলে কিন্তু সে আর সেই ভয়টা তার মধ্যে থাকে না। তাইলে তাকে তার সাইকোলজিটা আমাকে জানতে হবে এবং তাকে
কাউন্সিলিং করতে হবে, খুব সুন্দর করে কাউন্সিলিং করতে হবে। আমরা দেখছি যে অনেক সময় কাউন্সিলিং এ পেশেন্ট এত বেশি মোটিভেটেড হয়, তখন আর ওরা বলে না, তখন বলে যে আপা আপনি যেটা বলেন আমি সেটাই করব। Then we are going to advise about diet. Dietটা কেমন হতে হবে? Should be adequate for good paternal health, optimum fetal growth, the strength and vitality required during labor. ওই যে আমি বলেছিলাম যে স্ট্রেংথ এন্ড অনেক সাহস এবং স্ট্রেংথ লাগে, সেই জন্য সেই রকম তাকে খাদ্য খাইতে হবে এবং শেষ পর্যন্ত তাকে সাকসেসফুল একটা ল্যাকটেশন দিতে হবে, সাকসেসফুল ল্যাকটেশন। During pregnancy, there is increased calorie requirement due to increased growth of the maternal tissue, fetus and placenta, and increased basal metabolic rate. সেজন্য আমাকে কি করতে হবে? The increased calorie requirement is to the extent of 300 over the non-pregnancy state during the second half of pregnancy. এবং সেই ডায়েটটা কেমন হতে পারে? Generally, diet during pregnancy should be of a woman's choice as regards the quantity and the type. Women with normal BMI should be eat adequately as so as to gain the optimum weight. Excessive weight gain increases antepartum and interpartum complication during fetal macrosomia. আমরা বলি যে 11 কেজি ওজন বাড়বে, তার 11 কেজি, এর চেয়ে বেশি যদি হয় তাইলে আমরা বলবো যে এটা আমরা বলবো যে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেমন ম্যাক্রোসোমিয়া হতে পারে, বাচ্চাটা বড় হয়ে যেতে পারে, বাচ্চা বড় হলে নর্মাল ডেলিভারিতে সমস্যা হবে। আচ্ছা, the pregnancy diet ideally should be light হতে হবে, নিউট্রিশিয়াস হতে হবে, ইজিলি ডাইজেস্টেবল হতে হবে এবং রিচ ইন protein, minerals and vitamin. Dietetic advice should be given with due consideration to the socioeconomic condition, food habit and taste of the individual. Now, supplementary nutritional therapy. আমরা জানি যে there is a negative iron balance during pregnancy and the dietetic iron is not enough to meet the daily requirement. সে যা খাচ্ছে, অনেক মায়েরা খেতে পারে না, হোল প্রেগনেন্সিতেই সে খেতে পারে না, সেই মাদের এই যে ডেইলি রিকোয়ারমেন্টটা হয় না, শুধু খাদ্য দিয়ে হয় না, স্পেশালি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সি। The supplementary iron therapy is needed for all pregnant mothers from 16 weeks onward. আচ্ছা, এখন 16 weeks onwards এ কেন বলছি আমরা? 16 weeks এর আগে দেই না কেন? 16 weeks এর আগে মারা এমনিতেই খেতে পারে না, সেজন্য আমরা আয়রন দিব না। 16 weeks এর আগে আমরা ফলিক অ্যাসিড দিব। Above 10 গ্রাম অফ হিমোগ্লোবিন, 10 গ্রামের উপরে যাদের হিমোগ্লোবিন থাকে, 1 tablet of ferrous sulfate containing 60 milligram of elemental iron is enough. This dose should be proportionally increased with lower hemoglobin level to 2 to 3 tablets a day. যাদের এর চেয়ে কম থাকে তাদেরকে আমরা আরেকটু বাড়ায় দিতে পারি, তাকে আমরা 3টা ট্যাবলেট দিতে পারি পার ডেতে। 3 tablets provide 45 milligram of absorbable iron. Now, vitamins. Vitamin আমরা কি করব? As the essential vitamins are either lacking in the food and are destroyed during cooking, supplementary vitamins are to be given daily from the 20 week onwards. আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 20 weeks এর আগে আমরা তাকে ভিটামিন দিব না, আমরা সাধারণত দেই না। 20 weeks এর পরে আমরা তাকে ভিটামিন বি কমপ্লেক্সটা দিব, কারণ অনেক সময় দেখা যায় আর্লি প্রেগনেন্সিতে যদি ভিটামিন এ নেয় তাহলে তার সমস্যা হতে পারে। ভিটামিন এ বলে যে ফার্স্ট ট্রিমেস্টারে দেওয়া যাবে না।
এখন আমরা রেস্ট অ্যান্ড স্লিপের কথা বলবো তাকে। আমরা তো ডায়েটেটিক অ্যাডভাইস দিলাম, তাকে আয়রন দিলাম, ভিটামিন দিলাম, এখন তাকে রেস্ট অ্যান্ড স্লিপের কথা বলবো। রেস্ট অ্যান্ড স্লিপটা কেমন হবে? রেস্টটা হবে সে দিনে 2 ঘন্টা রেস্ট হবে, রেস্ট নিবে, এবং রাতে 8 ঘন্টা রেস্ট নিবেই। এবং স্লিপটা বলি যে স্লিপটা হচ্ছে দিনে 2 ঘন্টা সে ঘুমাতে পারে, রাতে 8 ঘন্টা ঘুমাবে। বাউল সে বাউল হ্যাবিটটা তার ঠিক রাখতে হবে। তাকে প্রচুর পরিমাণে সবজি খেতে বলবো এবং তাকে শাক খেতে বলবো। বাতিং, সে প্রতিদিন গোসল করবে। প্রতিদিন গোসল করলে তার ইনফেকশনটা হবে না, স্কিন বা পার্সোনাল হাইজিনটা মেনটেন হবে। এবং অ্যাবাউট ক্লদিং, শুজ অ্যান্ড বেল্টস, এই জিনিসগুলো সে পরবে কেমন? ঢিলা ঢালা। শুড বি ওয়্যার লুজ বাট কমফোর্টেবল গার্মেন্টস। এবং সে কোনো কনস্ট্রিক্টিং বেল্ট পরতে পারবে না, শুড বি অ্যাভয়েডেড। তাকে ডেন্টাল কেয়ার নিতে হবে। প্রতিদিন প্রতি 2 বেলা সে দাঁত ব্রাশ করবে। আচ্ছা, এবং দাঁত ব্রাশের কথা আমরা একটা জিনিস বলি যে আর্লি প্রেগন্যান্সিতে যখন মারা হাইপারেমেসিস গ্র্যাভিডারাম নিয়ে আসে, তখন মাদেরকে বলি যে আপনি সকালবেলা দাঁত ব্রাশ করবেন না। সকালে দাঁত ব্রাশ করলেই তার অনেক ম্যাক্সিমাম 90% পেশেন্ট এসে বলে যে ম্যাডাম দাঁত ব্রাশ করার পরেই আমার বমিটা আসে। সেটা আমরা বলি যে আপনি সকালবেলা দাঁত ব্রাশ করবেন না, আপনি দুপুরবেলা দাঁত ব্রাশ করবেন। সেই জন্য ডেন্টাল কেয়ারটা আমরা আর্লি প্রেগন্যান্সিতে বলবো দুপুরে এবং রাতে সে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাবে। কেয়ার অফ দ্য ব্রেস্ট, আমরা বলছি যে ব্রেস্ট এনগর্জমেন্ট মে কজ ডিসকমফোর্ট ডিউরিং প্রেগন্যান্সি, সেজন্য সে একটা ওয়েল ফিটিং ব্রেসিয়ার পড়তে পারে, ইট ক্যান রিলিভ এনগর্জমেন্ট। Coitus. Generally, coitus is not restricted during pregnancy, but early pregnancy te আমরা coitus restricted করতে পারি, কারণ the release of prostaglandin and oxytocin in coitus may cause uterine contraction এবং it can increase the risk of miscarriage or preterm labor. এই জন্য আমরা বলবো যে আর্লি প্রেগন্যান্সিতে এবং লাস্ট ট্রিমিস্টারে কয়টাস আমরা অ্যাডভাইস করতে পারি, কয়টাস রেস্ট্রিক্টেড করতে পারি। Travel. Travel by vehicle having jerk is better to be avoided, especially in the first trimester and the last 6 weeks. The long journey is preferable to be limited to the second trimester. আমরা আরেকটা জিনিস করব যে travel in pressurized aircraft is safe for up to 36 weeks. Air travel is contraindicated in cases of placenta previa, preeclampsia, severe anemia, and sickle cell disease. Prolonged sitting in a car or airplane should be avoided due to the risk of venous stasis and thromboembolism. The seat belt should be under the abdomen. Now, smoking and alcohol. Smoking and alcohol should be avoided. Now, immunization. Immunization during pregnancy is a routine for tetanus. এখন আমি এখানে একটু বলতে চাই যে টিটেনাসের এই শিডিউলগুলো খুব চেঞ্জ হয় কিছুদিন পরপরই। WHO বা যারা ইমিউনাইজেশন শিডিউলটা তৈরি করেন তারা চেঞ্জ করেন। এখন যে শিডিউলটা সেটা হচ্ছে যদি কোনো মা তার বিফোর প্রেগনেন্সিতে 5টা টিটেনাসের টিকা নিয়ে থাকে, তাইলে তাকে বলি যে এখন নেওয়ার কোনো দরকার নাই। আর যদি সে কোনো টিকা না নিয়ে থাকে,
তাইলে আমরা 6 মান্থের পরে একটা দেই, 20 উইকসের পরে একটা দেই, তার ঠিক 1 মাস পরে আমরা আরেকটা দিব। এটা হচ্ছে যারা কোনো সময়ই নেয় নাই। আচ্ছা, এইগুলো 2 ক্যাটাগরি। আরেক মায়েরা আসে যে তারা হয়তো 5টা নেয় নাই, 4টা নিয়েছে বা 3টা নিয়েছে, তখন তারা যে কোনো সময়ে আসুক 20 উইকসের পরে আমরা তাদেরকে একটা টিকা দিয়ে দিব। এইটা হচ্ছে 0.5 ml IM। এটা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাডাম। আচ্ছা, এইটা মানে খুবই প্র্যাকটিক্যাল। আমাদের হাসপাতালে যেটা আমরা করি সেটাই বললাম আমি। আমাদের হাসপাতালে আমরা এখন এই শিডিউলটাই ফলো করি। আচ্ছা, বলছে যে টিটেনাস ইমিউনাইজেশন এগেইনস্ট টিটেনাস নট অনলি প্রোটেক্টস দ্য মাদার বাট অলসো দ্য নিওনেটস। Then drugs. Almost all the drugs given to the mother will cross the placenta to reach the fetus. The possibility of pregnancy should be kept in mind while prescribing drugs to any woman of the reproductive age. আচ্ছা, আমরা সবসময় বলবো the patient should be persuaded to attend an antenatal checkup positively on the scheduled date of the visit. এখন শিডিউল ডেটটা কি? আমরা যেমন এখন বলি যে সে যখনই মিস পিরিয়ড হবে তখনই সে আসবে, এসে বুকিং করবে। সে আমাদের হাসপাতালে এসে তার নাম ঠিকানা রেজিস্ট্রেশন করবে। তারপরে সে প্রতি মাসে একবার করে আসবে, প্রতি মাসে একবার করে আসবে। প্রথম বুকিং আসবে, তারপরে সে প্রতি 1 মাস পর পর আসবে 32 উইকস পর্যন্ত। 32 উইকস পর্যন্ত বুঝাতে পেরেছি আমি? 32 উইকস পর্যন্ত সে 1 মাস পর পর আসবে। 32 উইকসের পরে সে আসবে 15 দিন পর পর, এবং 36 উইকসের পরে সে 1 সপ্তাহ পর পর আসবে। হ্যাঁ, তবে কথা আছে, যে কোনো সময় তার কোনো কমপ্লিকেশন দেখা গেলে এবং সে যখন মনে করবে সে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, সে তখনই আসতে পারবে। She is advised to come to the hospital for consideration of admission in the following circumstances. এটা তো গেল আমরা আগের কথাটা বললাম যে চেকআপে আসবেন, কিন্তু তাকে এই কথাগুলো বলে দিতে হবে যে তুমি এই সার্কামস্টান্সেসে যখন আসবা, তুমি যখন দেখবা যে তোমার পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, সাডেন গাশ অফ ওয়াটার ফ্লুইড পার ভাইজাইনা, অ্যাক্টিভ ভাইজাইনাল ব্লিডিং, হাউএভার দ্য স্লাইড ইট মে বি, সে তখনই আমার কাছে আসবে। So these are about antenatal care. আচ্ছা, আমি যতটুক বললাম এর মধ্যে কি কারো কোনো কোয়েরি আছে? ম্যাডাম, ডায়েট নিয়ে একটা কথা আছে। জি বলেন। অনেকে বলে ক্যালসিয়াম শুরুতেই দিতে বা না দিতে, সেই বিষয়টা। সরি এক্সট্রিমলি সরি। ক্যালসিয়ামের কথা, ক্যালসিয়াম আমরা অবশ্যই দিব। ক্যালসিয়াম আমরা তো আগে বলতাম যে 20 উইকসের পরে ক্যালসিয়ামটা দিব, কিন্তু আমরা এখন আর্লি প্রেগন্যান্সিতেই আমরা ক্যালসিয়ামটা শুরু করি। সরি, আমি এটা একদম আমি জানি না কেন মিস হলো। তো আমরা 500 মিলিগ্রাম ক্যালসিয়াম দিব বিডি করে, এবং দেখা গেছে যে আর্লি প্রেগন্যান্সিতে যদি ক্যালসিয়াম দেই তাহলে এটা প্রিএক্লাম্পসিয়াটাকে প্রিভেন্ট করে। এজন্য আমরা এখন আর্লি প্রেগন্যান্সি বলতে আমি এটা বুঝতেছি যে 3 মাস পর থেকে আমরা শুরু করি, কারণ প্রথম 3 মাস ওরা খেতেই পারে না, মানে নর্মাল খাওয়াটাই খেতে পারে না, ওষুধ তো দূরের কথা। যাই হোক, তাও আমরা
প্রেসক্রাইব করব। ক্যালসিয়াম 500 মিলিগ্রাম বিডি, দিনে 2 বার, 500 মিলিগ্রাম করে দিনে 2 বার। ওকে, আর কিছু? এখানে ভিটামিন ডি অনেকে মানে ক্যালবো ডি যেটা আছে আর কি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস ভিটামিন ডি, সেটা ইউজ হবে নাকি জাস্ট শুধু ক্যালসিয়াম? না, এখন তো ম্যাক্সিমাম ইয়েতেই ক্যালসিয়াম ভিটামিন ডি দেওয়া থাকে, ক্যালডি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা দেওয়া থাকে। আমরা ওই মানে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডিটাই দিব। আমরা 500 মিলিগ্রাম করে দেই দিনে 2 বার, সকালে আর রাতে। আর আয়রনটাও আমরা সকালে, আয়রনটা বেশি জিআই ট্র্যাক্ট আপসেট করে, এই জন্য আমরা বলি যে সকালে আর দুপুরেই আয়রনটা খাবে। আমরা আরেকটা আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করতেছি। আরেকটা প্রশ্ন আছে ম্যাম, ফলিক অ্যাসিডটা কি আয়রন দিলে কি ফলিক অ্যাসিডকে আলাদা করে আর দিতে হবে? না, আয়রন ওই আয়রনের মধ্যেই ফলিক অ্যাসিড থাকে, ফেরাস ফিমারেট থাকে, ফলিক অ্যাসিড থাকে। আয়রন যেটা আমরা 20 উইকস এর পরে দেই, সেটা হচ্ছে সেটা তো ফলিক অ্যাসিড থাকে এবং ফেরাস ফিমারেট থাকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা পোস্টনেটাল কেয়ার। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে যদি আর্লি প্রেগনেন্সিতে কেউ ব্লিডিং নিয়ে আসে, আর্লি প্রেগনেন্সিতে কেউ যদি ব্লিডিং নিয়ে আসে, তখন আমরা কি করতে পারি? এটাকে আমি একটু বলবো। শিওর, আর্লি প্রেগন্যান্সি ব্লিডিংটা একটু বলা খুব জরুরি মনে হয়। জি, মিজান ভাই না? জি হ্যাঁ। স্যার, জি স্যার, অবশ্যই। আর্লি প্রেগনেন্সিতে কেউ যদি ব্লিডিং নিয়ে আসে, তাইলে আমরা তাকে বলবো, প্রথম কথা সে রেস্ট থাকবে, সে হাঁটা চলা কম করবে, তাকে একদম কমপ্লিট বেড রেস্ট দিব। তারপরে আমি তাকে দিব একটা প্রোজেস্টেরন। এখন যেমন জেস্টিনল নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, জেস্টিনল, ওইটা আমরা দিব 3 বেলায় দিব। তারপরে আমি তাকে তার একটা আলট্রাসোনোগ্রাম করতে দিব, যে প্রথম কথা তার বাচ্চাটা আছে না নাই। যদি কার্ডিয়াক পালসেশন থাকে, তাইলে আমরা তাকে বেড রেস্ট দিব, ওই আমরা আয়রন, ভিটামিন এবং ক্যালসিয়াম প্লাস জেস্টিনল দিব, প্রোজেস্টেরন দিব। তারপরে এবং তাকে কয়টাস প্রোহিবিটেড করতে হবে, এবং এইটা, এবং যদি তার লো লাইং প্লাসেন্টা থাকে, অনেক সময় দেখা গেছে যে লো লাইং প্লাসেন্টা থাকলে অনেক সময় এরকম আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে তাকে জার্নি করতে আমরা না করব, কারণ লো লাইং প্লাসেন্টা এটা এক হতে পারে, মানে থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, লো লাইং প্লাসেন্টা হতে পারে। তাইলে আমরা তাকে বলবো যে সে বেড রেস্টে থাকবে, তার ওই ওষুধগুলা খাবে, সে হাজবেন্ডের সাথে থাকবে না, এবং সে রিপিটেড চেক আপে আসবে। এবং এরপরে যদি লো লাইং প্লাসেন্টা হয়, তাহলে এরপরে আবার তাকে আমি আল্ট্রাসাউন্ড করতে দিব। যে অনেক সময় দেখা যায় যে 16 উইকস এর আগে লো লাইং প্লাসেন্টা থাকে, কিন্তু আমরা যখন তাকে 28 উইকস বা 32 উইকসে আল্ট্রাসাউন্ড করতে দেই, তখন দেখা যায় যে প্লাসেন্টাল লোকালাইজেশনটা ঠিকই আছে। এটা দেখা যায় যে বেবির গ্রোথের সাথে সাথে প্লাসেন্টাটা আস্তে আস্তে উপরে চলে যায়। তাইলে আমরা এখন পোস্টনেটাল কেয়ারে যাই না? পোস্টনেটাল কেয়ার হচ্ছে এটা, আমরা তো এখন মাকে প্রিপেয়ার করলাম ডেলিভারির জন্য। ডেলিভারি হলো একটা, আমরা আশা করি নর্মাল ডেলিভারি হয়েছে, আমরা একটা হেলদি মা পেয়েছি, হেলদি বেবি পেয়েছি। এখন এই মাটাকে আমি কিভাবে কেয়ার দিব? আচ্ছা, এখন আমরা পিপিরিয়ামটা কি? পিপিরিয়াম হচ্ছে, Puerperium is the period following childbirth during which the body tissue, especially the pelvic organ, revert back
approximately to the non-pregnant বা pre-pregnant state, both anatomically and physiologically. এই সময়ে কি হয়? ইনভলিউশন হয়। ইনভলিউশনটা কি? Involution is the process whereby the genital organ revert back approximately to the state as they were before pregnancy. The woman is termed as a pipuria. ওই মাটাকে আমরা পিপুরিয়া বলি। এখন এটা ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে লাস্ট ফর অ্যাপ্রক্সিমেটলি 6 উইকস। এখন আমরা একটা টার্মের সাথে পরিচিত আছি, সেটা হচ্ছে লোকিয়া। লোকিয়াটা কি? ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট fortnight during পিপুরিয়াম। মানে পিপুরিয়ামের পরে যে প্রথম 15 দিন যেই ডিসচার্জটা হয় সেটাকে আমরা লোকিয়া বলি। দ্য ডিসচার্জ originates from the uterine body, cervix and vagina. এখন লোকিয়ার একটা ইম্পর্টেন্স আছে, যেমন এটার অর্ডার এন্ড রিঅ্যাকশন। It has got a peculiar offensive fishy smell. Its reaction is alkaline, tending to become acid towards the end. কালারটা কেমন হবে? Color depending upon the variation of the color of the discharge. It is named কি? আমরা প্রথম 4 দিন বলি লোকিয়া রুব্রা, তারপরে 5 দিনের থেকে 9 দিন পর্যন্ত আমরা বলি লোকিয়া সেরোসা। সেরোসা এটা কেন বলা হয়? দ্য কালার ইজ ইয়েলোইশ অর পিঙ্ক অর পেল ব্রাউনিশ। দেন লোকিয়া অ্যালবা। লোকিয়া অ্যালবা হচ্ছে পেল হোয়াইট, এটা হচ্ছে 10 to 15 ডেজ। লোকিয়াটাতে কি থাকে? কম্পোজিশন অফ লোকিয়া। লোকিয়া রুব্রা কনসিস্ট অফ ব্লাড, sheets of fetal membranes and deciduea, vernix caseosa, lanugo and meconium. Lochia serosa consists of less RBC but more leukocytes, won't exudate mucus from the cervix and microorganism. Microorganism কি থাকে? anaerobic streptococci and staphylococci. The presence of bacteria is not pathognomic unless associated with clinical sign of sepsis. Lochia alba contains plenty of decidual cells, leukocytes, mucus, polystyrene crystals, fatty and granular epithelium cells and microorganisms. আচ্ছা, এখন লোকিয়ার অ্যামাউন্টটা বেশি হলে, এভারেজ অ্যামাউন্ট আমরা বলি যে আপ টু 250 ml, 5 to 6 ডেজ পর্যন্ত 250 ml হবে। এখন এটা এক্সটেন্ড করতে পারে আপ টু 3 উইকস। যদি আমরা দেখি যে the red lochia persists for longer than duration, especially in women who get up from the bed for the first time in a later period, তার বেশি হতে পারে। The discharge may be scanty হতে পারে, especially following premature labor, or may be excessive in twin delivery and hydronesis. লোকের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে কি? the character of the lochial discharge give useful information about the abnormal pupillary state. এই জন্য আমরা ভালভাল প্যাকটা দেখব, এটার অর্ডারটা দেখব, অ্যামাউন্টটা দেখব, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। Now the principle of the management of the normal pupillium. লোকিয়ার ব্যাপারে কি আর কিছু বলার দরকার আছে? আচ্ছা, আমরা এখন প্রিন্সিপাল অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য নর্মাল পিপিএমটা বলি। আমাদের কি করতে হবে? টু রেস্টোর দ্য হেলথ অফ দ্য মাদার, টু প্রিভেন্ট ইনফেকশন, টু টেক কেয়ার অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, and to motivate the mother for contraception. ওই যে আমি বলেছিলাম যে একটা ভালো বাচ্চা না দিতে পারলে আমি তাকে কন্ট্রাসেপশনের কথা বলতেই পারবো না। আমাকে কি ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে? কি জন্য? ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি দ্য পেশেন্ট শুড বি ক্লোজলি অবজার্ভ। কারণ আমরা জানি যে আমাদের দেশে ম্যাটার্নাল মর্টালিটির রেট
অনেক বেশি, এবং এই ম্যাটারনাল মর্টালিটিটা বেশি মিসহ্যাপ গুলা হয়, পিপিএইচ গুলা। ম্যাটারনাল মর্টালিটির প্রধান কারণ পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ। এই পোস্টপার্টাম হেমোরেজটা দেখা যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যেটা হয়, সেইটাই সবচেয়ে অ্যালার্মিং। সেজন্য আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাটেনশন দিতে হবে। She may be given a drink of her choice or something to eat if she is hungry. Then emotional support is essential. তাহলে ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে আমাদের। এবং আর্লি অ্যাম্বুলেশন আফটার ডেলিভারি ইজ বেনিফিশিয়াল। কেন? ইট প্রোভাইডস এ সেন্স অফ ওয়েলবিং, bladder complication and constipation are less, facilities uterine drainage and hasten involution of the uterus. ওই যে লোকিয়া গুলা ড্রেনেজ হতে পারবে এবং ইনভলিউশনটা তাড়াতাড়ি হবে। lessens puerperal venous thrombosis and embolism. Puerperal venous thrombosis এবং embolism হবে না, following an uncomplicated delivery. আচ্ছা, তারপরে আরেকটা কি হতে পারে, ডেইলি হাউসহোল্ড ওয়ার্ক এন্ড কুকিং মে বি রিজিউম, সে সবকিছুই করতে পারবে। হসপিটাল স্টে, আর্লি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল ইজ এন অলমোস্ট ইউনিভার্সাল প্রসিডিউর। কারণ আমরা এখন বলি যে হসপিটালে বেশি দিন থাকার দরকার নাই। হসপিটালে সে 48 আওয়ার্স পর্যন্ত থাকবে এবং 48 আওয়ার্স পরে আমি তাকে ডিসচার্জ দিয়ে দিব। ডায়েট গুলো কেমন হবে? The patient should be a normal diet of her choice. If the patient is lactating, high calories, adequate protein, fat, plenty of fluids, minerals, and vitamins are to be given. আচ্ছা, আর তারপরে কি বলছে, এটা হবে নন ল্যাকটেটিং মাদার চেয়ে, however in non lactating mother a diet is enough as in non-pregnant women. এখন আমরা মেডিসিনের ব্যাপারে আসি, যে আমরা কি কি ড্রাগ তাকে দিব। আমরা তাকে আচ্ছা, ড্রাগের কথা আমি পরে বলতেছি। এখন কেয়ার অফ দ্য ব্লাডার, দ্য পেশেন্ট ইজ এনকারেজ টু পাস ইউরিন ফলোইং ডেলিভারি অ্যাজ সুন অ্যাজ কনভিনিয়েন্ট। At times the patient fails to pass urine and the cause are, এমন হইতে পারে সে পেশাব করতে পারতেছে না, কারণ সে unaccustomed position and reflex pain from the perineal injuries. This is common after a difficult labor or a forceps delivery. If the patient still fails to pass urine, catheterization should be done. Catheterization is also indicated in case of incomplete emptying of the bladder evidenced by the presence of residual urine of more than 60 ml. আমরা যদি ক্যাথেটার করে দেখি যে রেসিডুয়াল ইউরিন 60 ml এর বেশি আছে, তাইলে আমরা তাকে ক্যাথেটারাইজেশন করে দিব, পলিস ক্যাথেটার দিয়ে দিব। Care of the bowel, a diet containing sufficient roughage and fluids is enough to move the bowel. Then advice about sleep. A patient should be protected against the worries and undue fatigue. Sleep is ensured providing adequate physical and emotional support. আসলে সে এই সময়ে বাচ্চা নিয়ে এত অডিট থাকে, সেজন্য স্লিপের একটা সমস্যা হতে পারে, কিন্তু আমাদের ইমোশনাল সাপোর্ট তাকে সেই সমস্যাটা সমাধান করতে সাহায্য করবে। দেন কেয়ার অফ দ্য ভালভা এন্ড episiotomy wound. Shortly after delivery, the vulva and buttocks are washed with soap water down over the anus and sterile pad is applied. এখন আমরা তাকে কি বলবো, যে সে যতবার টয়লেটে যাবে ততবার তার প্যাডটা চেঞ্জ করে আসবে। সে টয়লেটে গিয়েছিল যে প্যাডটা পরে, সেই প্যাডটা বের হয়ে আর সেই প্যাডটা সে ব্যবহার করবে না, সে একটা নতুন প্যাড পরবে। আর কি করব আমরা, the perineal wound should be dressed with spirit and antiseptic powder after each act of the micturition and defecation and at least twice a day. আমরা আগে কোল্ড সিজ বাতের কথা বলতাম, কিন্তু এখন আর বলি না। Then care of the breast.
Nipple should be washed with sterile water before each feeding. It should be cleaned and kept dry after the feeding is over. A nursing brassiere provides comfortable support. Nipple soreness is avoided by frequent short feeding rather than the prolonged feeding. Keeping the nipples clean and dry. আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে অনেক মায়েরা আমরা এখন বলি যে ব্রেস্টের একটা আছে অ্যাটাচমেন্ট এন্ড পজিশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে মা বাচ্চাটাকে ঠিক মতো নিয়ে খাওয়াচ্ছে না, সে দেখা যাচ্ছে শুধু তার নিপেলটাই চুষাচ্ছে, কিন্তু অ্যারিওলোটা তার বাচ্চার মুখের ভিতর দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত অ্যারিওলোটা বাচ্চার মুখের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা ঠিক মতো ব্রেস্ট ফিড করতে পারবে না। এই জন্য আমরা তাকে ব্রেস্ট ফিডিং এর এই অ্যাটাচমেন্ট এন্ড পজিশন, বাচ্চাকে কিভাবে খাওয়াবে সেই জিনিসটা আমরা তাকে দেখায় দিব, এবং সে ব্রেস্ট ফিডিংটা ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং হবে, তাইলে তার সোরনেস অফ ব্রেস্ট হবে না। আর আরেকটা জিনিস আমরা দেখব যে তার কোনো ক্যান্ডিডা ইনফেকশন আছে কিনা। আরেকটা হতে পারে nipple confusion is a situation where the infant accepts the artificial nipple but refuses the mother nipple. তাকে যদি প্রথমেই আর্টিফিশিয়াল নিপল ধরায় দেওয়া হয় তাহলে সে মাদার নিপল অ্যাভয়েড করবে। This is avoided by making the mother's nipple more protectile and not offering any supplemental fluid to the infant. আমরা কোনো সাপ্লিমেন্টাল ফুড বাচ্চাকে দিব না। সাপ্লিমেন্টাল ফুড যখনই আমরা মাকে দিব তখনই আর সেই বাচ্চা বুকের দুধ খাবে না। ওই বাচ্চাকে যখন বুকের দুধ দেওয়া হবে তখন সে শুধু ওই নিপলটাই চাটবে, সে আর অ্যারিওলা ধরবে না বা সাক করবে না। এই জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা কখনোই তাকে সাপ্লিমেন্টাল ফুড দিব না। আমরা তো অনেক সময় ডেলিভারি করানোর পরে দেখা যায় যে মা একবার জিজ্ঞেস করবে, বাবা জিজ্ঞেস করবে, নানি জিজ্ঞেস করবে, দাদি জিজ্ঞেস করবে যে বাচ্চা বুকে দুধ পাচ্ছে না। আমরা তখন বলি যে বাচ্চার স্টোমাকের ক্যাপাসিটি তখন 1 চা চামচ 5 ml, ওই 5 ml দুধটা সে যখন বাচ্চার মায়ের দুধ চুষবে, সে যে ক্লস্ট্রাম এইগুলা দিয়েই তার ওই 5 ml কভার হবে। সুতরাং আপনি চিন্তা করবেন না, অ্যাসিউর করতে হবে। অ্যাসিউর করলে ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্টের কমপ্লিকেশন গুলা কমবে। নাও ম্যাটারনাল ইনফ্যান্ট বন্ডিং। ম্যাটারনাল ইনফ্যান্ট বন্ডিংটা কিরকম? ইট স্টার্টস ফ্রম দ্য ফার্স্ট ফিউ মোমেন্টস আফটার বার্থ। This is manifested by bonding, kissing, cuddling, and gazing at the infant. The baby should be kept in her bed and or in a cot beside her bed. This not only establish the mother-child relationship, but the mother is conversant with the art of the baby care so that she can take full care of the baby while at home. Baby-friendly hospital initiative promotes patient-infant bonding. Baby rooming with the mother are breastfeeding. সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা বাচ্চাকে সবসময় মায়ের কাছে দিব, সবসময় মায়ের পাশে রাখবো। অ্যাসেপসিস অ্যান্ড অ্যান্টিসেপটিক্স। Asepsis and must be maintained, especially during the first week of puerperium. Liberal use of local aseptic measure during perineal wound dressing, use of clean bed linen and clothing are positive steps. Clean surroundings and limited number of visitors should be help in reducing nosocomial infection. আচ্ছা, এখন আমরা অ্যাসেপসিস এন্ড অ্যান্টিসেপটিক মেইনটেইন করব। এখন ইমিউনাইজেশন। এখন আমার কাছে একটা বাচ্চা, আমি যেখানে কাজ করি বা আমার চেম্বারে যেখানে আমার একটা হয়তো বাচ্চা ডেলিভারি হলো, আমি বাচ্চাটা ডেলিভারি করালাম, কারণ ফুল ডাইলেটেড মা আসলে আমি তখন তাকে কোথাও পাঠাইতে পারবো না, আমাকেই ডেলিভারি করাইতে হবে।
আমি ডেলিভারি করাইয়া আমি সবকিছু অ্যাডভাইস দিলাম, সবকিছু করলাম, এখন এই মাটা ছিল RH নেগেটিভ মাদার। এখন আমি কি করব? এখন এই মাটাকে আমি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যান্টি-ডি গামা গ্লোবিনিন দিব টু আনইমিউনাইজড RH নেগেটিভ মাদার বিয়ারিং RH পজিটিভ বেবি। সে RH নেগেটিভ মাদার ছিল, কিন্তু তার বাচ্চাটা হচ্ছে RH পজিটিভ। তাকে আমি 48 আওয়ার্সের মধ্যে, কেউ কেউ বলে 72 আওয়ার্সের মধ্যে, কিন্তু আমরা 24 আওয়ার্সের মধ্যেই তাকে অ্যান্টি-ডি গামা গ্লোবুলিন IM দিব। IM। আচ্ছা, women who are susceptible to rubella can be vaccinated safely with live attenuated rubella virus। এখন আমি তাকে লিভ অ্যাটেনুয়েটেড রুবেলা ভাইরাস দিতে পারবো, কিন্তু আমি প্রেগন্যান্সিতে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন গুলা দিতে পারি না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, কোনো মা যদি কোনো টিটেনাসের টক্সাইড না নেয়, তখন আমরা তাকে বুস্টার ডোজ অফ টিটেনাস টক্সাইড দিতে পারি। আচ্ছা, এখন একটা মা কি কি কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসতে পারে? তার বাসায় ডেলিভারি হয়েছে, সে আমার কাছে আসলো পেইন নিয়ে। এই পেইনটা আমি কি করব? আচ্ছা, এটা কেমন আফটার পেইনটা হচ্ছে পারে? এটা সাধারণত দেখা যায় যাদের প্রাইমারি প্যারাদের বেশি হয়। পেইন মে অলসো বি ডিউ, এটা কেন হতে পারে? আচ্ছা, pain may also be due to vigorous uterine contraction, especially in multiparade হতে পারে। আচ্ছা, আরেকটা কি হতে পারে? After painটা কেমন? It is infrequent spasmodic pain felt in the lower abdomen after delivery for a variable period of 2 to 4 days. Presence of blood clots or beads after birth lead to hypertonic contraction of the uterus in an attempt to expel them out. This is commonly met in primary prayer. Pain may also due to vigorous uterine contraction, especially in multipara. The mechanism of pain is similar to cardiac anginal pain induced by ischemia. Both types are excited during breastfeeding. এটা ব্রেস্টফিডিং এর সময়ও হতে পারে। আমরা কি করব সেই ক্ষেত্রে? আমরা তাকে একটা অ্যানালজেসিং দিব, অথবা এবং সাথে একটা অ্যান্টিস্পাজমোটিক দিব। আচ্ছা, আরেকটা কি হতে পারে? পেইন ইন দা পিপেরিয়াম, পেরিনিয়াম। আচ্ছা, আমরা সবসময় যখন একটা পেরিনিয়ামে পেইন নিয়ে আসবে, আমরা কখনোই ভুলবো না তাকে এক্সামিন করতে, কারণ এটা ইট মে বি এ ভালভোভ্যাজাইনাল হেমাটোমা হতে পারে। হেমাটোমাটা আমরা কিভাবে বুঝবো? একটা সোয়েলিং, তার উপরের দিকটা একদম ব্লুইশ কালার হবে এবং সিভিয়ার পেইন, ভালভোভ্যাজাইনাল হেমাটোমা। আচ্ছা, এটা আমরা যখনই ভালভোভ্যাজাইনাল হেমাটোমা থাকে, আমরা তাকে এটা হেমাটোমাটাকে ইনসিশন দিয়ে কিউর করতে হবে। এটা আমাদেরকে ইট ইজ সার্জিক্যাল প্রসিডিউর। দেন কারেকশন অফ এনিমিয়া, যদি এনিমিয়া থাকে আমরা তাকে সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি দিব, ফেরাস সালফেট। আমরা অবশ্য সব পেশেন্টকেই আয়রন থেরাপিটা দিয়ে দেই, সাপ্লিমেন্টারি আয়রন দিই, অ্যাটলিস্ট ফর 6 উইকস পর্যন্ত দেই। হাইপারটেনশন থাকলে আমরা তাকে প্রেশারের, হাইপারটেনশনের একটা মেডিসিন দিয়ে দিব। তারপরে আমরা টু মেইনটেইন এ চার্ট দেখবো, আমরা একটা প্রোগ্রেস চার্ট দেখবো। সেটাতে কি থাকবে? পালস, রেসপিরেশন, টেম্পারেচার, রেকর্ডিং 6 আওয়ারলি, তারপরে হচ্ছে measurement of the height of the uterus above the symphysis pubis once a day in a fixed time with prior evacuation of the bladder and preferably the bowel too. তারপরে character of the lochia দেখবো, urination and bowel movement দেখবো। তারপরে আমরা তাকে পোস্টপার্টাম এক্সারসাইজের কথা বলবো। এক্সারসাইজ, পোস্টপার্টাম এক্সারসাইজটা কিরকম হবে? এটা কি করে? the improve the muscle tone which is stressed during pregnancy and labor, especially the abdominal and perineal muscle. To educate about correct posture to be attained with the patient is getting up from the bed,
This also includes the correct principle of the lifting and working position during day-to-day activities. এখন আমরা পোস্টপার্টাম এক্সারসাইজটা কিরকম, পোস্টপার্টাম এক্সারসাইজ টা হচ্ছে সে প্রতিদিন দিনে 3 বেলা তার এরকম একটা অ্যাটিটিউড করবে যা পেশাব চেপে রাখার জন্য আমরা যেই অ্যাক্টিভিটিটা করি সেটাই তাকে করতে হবে। আচ্ছা, এখন অ্যাডভাইস গুলা কি দিব? অ্যাডভাইস হচ্ছে advice measure to improve the general health, continuation of the supplementary iron therapy. এখানে শুধু আয়রন থেরাপির কথা বলছে, আমরা তাকে ভিটামিন দিব, আয়রন দিব এবং ক্যালসিয়াম দিব। তারপরে পোস্টনেটাল এক্সারসাইজটা আমরা শিখাই দিব, তাকে বলবো আস্তে আস্তে আপনি ঘরের কাজগুলা করবেন। তারপরে আমরা ব্রেস্ট ফিডিং এর কথা বলবো, কেয়ার অফ দ্য নিউবর্ন এর কথা বলবো। তারপরে অ্যাভয়েডেন্স অফ ইন্টারকোর্স ফর এ রিজনেবল পিরিয়ড 4 to 6 উইক পর্যন্ত দিব, আনটিল ল্যাসেরেশন অর এপিসোডমি উড বি ওয়েল হিলড। তারপরে আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস এন্ড গাইডেন্স এর কথা বলবো। নন ল্যাকটেটিং মাদার রা কন্ট্রাসেপটিভ স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ দিতে পারে, কিন্তু যে মায়েরা ব্রেস্ট ফিডিং করাবে তাদেরকে আমরা প্রজেস্টেরন অনলি পিলগুলা দিব। তারপর হচ্ছে আমরা টু হ্যাভ পোস্টনাটাল চেক আপ আফটার 6 উইকস। তারপরে আমরা সাথে তাকে একটা ডিসচার্জ, সে যখন যাবে ডিসচার্জ এ মাদার এ থরো চেক আপ অফ দ্য মাদার অ্যান্ড দ্য বেবি ইজ ম্যান্ডেটরি প্রায়র টু ডিসচার্জ অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য হসপিটাল, এবং ডিসচার্জ সার্টিফিকেট শুড হ্যাভ অল দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং মাদার অ্যান্ড বেবি। আমার একটা খুবই বাজে একটা অভিজ্ঞতা আছে। সেটা হলো, আমার কাছে একটা মা এসেছিল, সেই মাটা কোন একটা হাসপাতালে ডেলিভারি করিয়েছে। এসে আমার কাছে বলল যে আমার লোয়ার অ্যাবডোমেনে প্রচন্ড ব্যথা, আমার ভ্যাজাইনাতে ব্যথা। তখন আমি রুগীটাকে এক্সামিন করলাম, তার ডেলিভারি হয়েছে 4 মাস আগে, 4 কি 3 মাস আগে ডেলিভারি করালাম। 3 মাস আগে ডেলিভারি হয়েছে, কোন একটা রিনাউন হসপিটালে ডেলিভারি হয়েছে। এবং সে যখন আমার কাছে আসলো তখন আমি পিভি এক্সামিনেশন করে দেখলাম, তার পিভি এক্সামিনেশনে যাওয়ার সাথে সাথে এমন ফাউল স্মেলিং আসলো। সে অবশ্য এই কমপ্লেনটা আমাকে করেছে যে ম্যাডাম আমার এত প্রচন্ড গন্ধ আমি সহ্য করতে পারি না। পরে দেখা গেল তার ভ্যাজাইনা থেকে আমি একটা স্যানিটারি প্যাড, 2টা স্যানিটারি প্যাড একদম চেপে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমি বের করলাম। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। যখনই একটা মাকে আমি আমার মা একটা মা আমার কাছে কমপ্লেইন নিয়ে আসবে যে ডেলিভারির পরে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আমি কোনো সময় তাকে আনকেয়ার রাখবো না, তাকে আমি অবশ্যই পিডি করে দেখব যে তার কজটা কি। হ্যাঁ, এই ধরনের মিসহাপ যেন না হয়, এটাই আমরা খেয়াল করব। এই জন্যই আমি বললাম যে এক্সামিনেশন অফ দ্য মাদার, অ্যাডভাইস গিভেন টু দ্য মাদার অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য বেবি। যদি এক্সামিনেশন অফ দ্য বেবিটা আমরা বলি পেডিটিশিয়ানের কাছে যাবে, এবং পেলভিক এক্সামিনেশন শুড বি ডান অনলি হোয়ের ইন্ডিকেটেড। আমরা অনেক সময় সার্ভাইকাল স্মেয়ার, যদি তার সার্ভিক্সের কোনো সমস্যা বলে, সে যদি বেশি ডিসচার্জের কথা বলে, তখন আমরা তাকে প্যাপিস্মিয়ার দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সামিনেশন অফ দ্য বেবি। এক্সামিনেশন আমরা বললাম যে এক্সামিনেশন আমরা পেডিটিশিয়ানের কাছেই পাঠাই। আচ্ছা, তারপরে তার যদি আরো কোনো প্রবলেম থাকে তাইলে আমরা আচ্ছা সরি ম্যানেজমেন্ট অফ এলিমেন্টস।
Additional investigation, appropriate therapy is given according to the abnormality detected during checkup. চেকআপের সময় যদি সে কোনো অ্যাবনর্মালিটি নিয়ে আসে, তাহলে আমরা সেই তার জন্য এডিশনাল ইনভেস্টিগেশন করব এবং অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি দিব। তার ডেলিভারি হয়েছে, সে যদি ইরেগুলার ব্লিডিং এর কথা বলে, এটা হইতেই পারে, হেভি ব্লিডিং হতে পারে 4 to 6 weeks following an uneventful period after delivery, তখন আমরা কি করব? This is usually the first period, especially এটা হইতে পারে তার ফার্স্ট পিরিয়ড, স্পেশালি ইন lactating women, and simple assurance is enough. তারপরেও যদি persistence of bleeding dating back from the child birth is likely due to the retained bits of conception and usually requires ultrasound examination followed by dilatation and curettage operation. ডেলিভারি কিছুদিন পরে ইরেগুলার ব্লিডিং নিয়ে আসলো, আমরা তখন আল্ট্রাসাউন্ড করতে দিব। আল্ট্রাসোনোগ্রামে যদি আমরা দেখি যে বিটস, প্লাসেন্টার বিটস রয়ে গেছে, তাহলে আমরা তাকে ডিএনসির জন্য অ্যাডভাইস করব। লিকোরিয়া যদি থাকে, প্রফেশন হোয়াইট ডিসচার্জ মাইট বি ডিউ টু ইল হেলথ, ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, সার্ভিং পলিউশন, তাকে আমরা ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল হেলথ করব এবং আমরা স্পেসিফিক থেরাপি দিব। লিকোরিয়ার জন্য স্পেসিফিক থেরাপি দিব। তারপর তার সার্ভাইকাল একটোপি হতে পারে উইদাউট এনি সিমটম, সেটা আমরা কিছু করব না, অ্যাসিওর করব। তারপরে তার হরমোনের যে প্রেগন্যান্সি সময় যে তার হরমোন ছিল, সেগুলোর জন্য হরমোন ইনডিউসড একটোপি ডিউরিং প্রেগন্যান্সি টেকস এ লঙ্গার টাইম টু রিগ্রেস। অ্যাসিম্পটোমেটিক একটোপি থাকতে পারে, শুড বি এক্সামিন এগেইন আফটার 6 weeks। তারপরেও যদি ইফ স্টিল পারসিস্ট, দেন আমরা তাকে কটারাইজেশনের জন্য অ্যাডভাইস করব। তার ব্যাক এক থাকতে পারে, ব্যাক একের জন্য আমরা ইনভেস্টিগেশন করব, ট্রিটমেন্ট দিব। তাতে যদি না সারে, তাহলে আমরা স্পেশালাইজড ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব। রেট্রোভার্সন সেলডম প্রডিউস ব্যাকে, রেট্রোভার্টেড ইউটেরাসের জন্য মাঝে মধ্যে ব্যাক হতে পারে। Slight degree of uterine descent with cystocele, stress incontinence, and relaxed peritoneum are the common finding at this stage. This can be cured by effective pelvic floor exercise. Pelvic floor exercise করলে এই জিনিসগুলা অনেক সময় ঠিক হয়ে যায়। আচ্ছা, slight degree of the uterine descent, এটা তো আমরা বললাম। Stress incontinence and relaxed peritoneum are the common findings in this stage. This can be cured by effective pelvic floor exercise. However, if the prolapse is marked, যদি খুব বেশি প্রলাপস হয়, তখন আমরা এফেক্টিভ সার্জারি করতে পারি, বাট আপ টু 3 months. This is all about my lecture. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম, যে এয়ার ট্রাভেল নিয়ে আপনি বলেছিলেন যে থার্ড ট্রাইমাস্টারে 35 উইকস এর পরে হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু ম্যাডাম ফার্স্ট ট্রাইমাস্টারে কি এয়ার ট্রাভেল নিয়ে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, আর কি এটা জানতে চাচ্ছি। ফার্স্ট ট্রাইমাস্টারের কথা অবশ্য ফার্স্ট ট্রাইমাস্টারের কথা কিছু বলে নাই, কিন্তু লাস্ট ট্রাইমাস্টারের কথাই বলছে যে ট্রাভেল না করাই ভালো। জি ম্যাডাম, যে এটা আমার গ্রুপে বাকিদের জন্য বলছে যে অনেক সময় দেখা যায় যে 35 সপ্তাহ পরে ইভেন টিকেটও এলাও করে না, এখন বিভিন্ন এয়ারলাইন্স এর রুলস করেছে আর কি। জি জি জি, আমরা ফার্স্ট সেমিস্টারে কিছু বলে নাই, কিন্তু
লাস্ট সেমিস্টারে আমরা বলি যে ট্রাভেল না করাই ভালো, যেমন লো লাইং প্লাসেন্টা, এগুলা লো লাইং প্লাসেন্টা গুলা তো হঠাৎ করে একটা ইমার্জেন্সি পিরিয়ড ক্রিয়েট হয়, সেজন্য আমরা বলি যে না করাই ভালো। আর কিছু? আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা বলি যে আমরা এরোপ্লেনে আমরা 36 উইকের পরে পারবো না, এর আগে বলে যে সেফ। তারপরে কিন্তু আমরা যাদের রিপিটেড মিসক্যারেজ হয়, রিপিটেড অ্যাবর্শন হয়, তাদেরকে আমরা কিন্তু কোনো জার্নি করতেই না করি, কোনো প্লেন জার্নি বা ট্রেন জার্নি। ট্রেন জার্নি করতে পারে এনি ভেহিকেল দিয়ে, কোথাও জার্নি আমরা এটা নাই করি ফার্স্ট সেমিস্টারে আমরা কোনো জার্নি করতেই না করি যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ মিসক্যারেজ আছে। কিন্তু এছাড়া আমরা 36 উইকসের আগ পর্যন্ত জার্নি করতে পারবে, বাট এয়ারক্রাফটে 36 উইকসের পরে আমরা না করি। থ্যাংক ইউ। আমার ভাল লাগতেছে না, আমার লাগতেছে না, আমার কষ্ট পাই। আমরা কি তাহলে সেশন শেষ করব? কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করে দিই, কারণ আমাদের নেক্সট ক্লাসের টাইম অলরেডি চলে যাচ্ছে। জি 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 জি। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।